নমস্কার। শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। গত 18 এবং 19 তারিখ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়েছে। আমি গত 18 তারিখে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছিলাম। আপনারা ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে অন্তত 3 লাখ মানুষ ইতিমধ্যে সেই প্রতিক্রিয়া দেখেছেন এবং তাতে অসংখ্য মন্তব্য এসেছে। অধিকাংশ মন্তব্যই অত্যন্ত ইতিবাচক, কিন্তু আমরা এর মধ্যে 15টি মন্তব্যকে চিহ্নিত করেছি যাদের মূলগত বক্তব্য আপনারা আদালতের মধ্যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের কথা বলছেন না, বাইরে বলছেন। আপনাদের দুটো জায়গায় দুরকম অবস্থান কেন? দ্বিতীয় আরেকটি মন্তব্য 3 জন করেছেন যে আমাদের টাকায় আপনারা মামলা লড়লেন, অথচ গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বাদ দিয়ে আপনারা নিজেরা নিজেদেরটা গুছিয়ে নিলেন। আপনারা বিশ্বাসঘাতক। এখন মাত্র 15টি অসংখ্য মন্তব্যের মধ্যে আমার ফেসবুকে প্রায় 375টি মন্তব্য ইতিমধ্যে হয়েছে। সব মিলিয়ে এই 15টি মন্তব্যকে আমরা উপেক্ষা করতেই পারতাম, কিন্তু আমরা বারবারই বলেছি আমাদের ঈশ্বর, আল্লাহ, ভগবান, যিশু সবই হচ্ছেন কর্মী সমাজ। তাদের যে কোনো কথার উত্তর দিতে আমরা দায়বদ্ধ। আপনারা যারা এই ধরনের কথা লিখছেন তারা কি জেনে বুঝে লিখছেন? হ্যাঁ, এই কথা তো সত্যি, আপনারা ঠিকই বলেছেন। 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় হওয়ার আগে পর্যন্ত স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমরা গ্র্যান্ট ইন এড কর্মচারীদের কথা বলিনি। আপনারা কি ভেবে দেখেছেন স্যাটে বা হাইকোর্টে মামলাটা কিসের ছিল? স্যাটে বা হাইকোর্টে আমরা ছিলাম পিটিশনার, রাজ্য সরকার ছিলেন রেসপন্ডেন্ট। সেখানে আমরা 2টি দাবিতে মামলা করেছিলাম। 1 নম্বর, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সই ডিএ এবং ডিয়ারনেস রিলিফ গণনার এক এবং একমাত্র সূচক। 2 নম্বর, রোপা 2009 সংবিধানের 309 নম্বর ধারায় তৈরি, ফলে এটা একটা সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্ট। তাই রোপা 2009-এ যাদের বেতনক্রম সংশোধন হয়েছে এবং যাদের ডিএ, ডিয়ারনেস রিলিফ এই রোপা 2009-এ যারা পাওয়ার অধিকারী বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে, তাদেরকে রোপা 2009-এর বকেয়া যে ডিএ বা ডিয়ারনেস রিলিফ সেটা এআইসিপিআই অনুসারে দিতে হবে। এখন এই দীর্ঘ 60 থেকে হাইকোর্ট পর্যন্ত এই লড়াইয়ে মামলায় কি বিষয়বস্তু এটা ছিল যে কারা কারা এই মামলার রায়ে উপকৃত হবেন বা কারা বাদ যাবেন? এবং আমরা 60 থেকে হাইকোর্টে এই প্রশ্ন তুললে আমাদের কি মানুষ উন্মাদ ভাবত না? কারণ আমরা মামলাটা করেছিলাম, পিটিশনটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মামলা করিনি, মামলাটা করেছিলাম 5ম রাজ্য বেতন কমিশনে যাদের বেতনক্রমে সুপারিশ হয়েছে এবং রোপা 2009-এ যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে এবং রোপা 2009-এ যাদের ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাওয়ার এআইসিপিআই অনুসারে পাওয়ার অধিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের ডিএ দিতে হবে। রোপা 2009-এর 25 নম্বর পাতাটা একবার খুলে দেখবেন, একটু পড়াশোনা করুন মন্তব্য করার আগে। সেখানে দেখবেন যে শুধু রাজ্য সরকারি কর্মচারী নয়,
গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কারা কারা পাবেন একদম ভাগ করে করে লেখা আছে। তাহলে স্যাট থেকে হাইকোর্টে আমরা নতুন করে এই প্রশ্নটা মানে নির্বোধের মতো তুলব কেন, এবং তোলার কি কোনো জায়গা আছে? আমরা তো সকলের জন্যই মামলাটা করেছি, মামলার পিটিশনে তো আছে, তা আমরা আবার আলাদা করে বলবো এদেরকে এই মামলার অন্তর্ভুক্ত করতে হবে? আপনারা কি আমাদের উন্মাদ ভেবেছেন? এবারে আসুন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলাটা কিসের? সুপ্রিম কোর্টে পিটিশনার হচ্ছেন রাজ্য সরকার, আমরা হচ্ছি রেসপন্ডেন্ট। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছেন 20শে মে 2022, মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং ডিএ গণনার এক এবং একমাত্র সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই রায়টা আইনগতভাবে ঠিক না ভুল এই মর্মে এসএলপি করেছিলেন সরকার। সেখানে সরকারকে প্রমাণ করতে হবে যে ওই রায়টা ভুল, আর আমাদের ভূমিকাটা ছিল যে এই রায়টা যে সঠিক, সরকার কোনো ভুল তথ্য দিয়ে বেঠিক প্রমাণ করলে সেটাকে প্রতিহত করা, এর বাইরে কিছু নয়। তা সুপ্রিম কোর্টেও কি মামলার রায় বেরোনোর আগে পর্যন্ত আলাদা করে রাজ্য সরকারি কর্মচারী, গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশন কর্মচারী, ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলিগেটেড কর্মচারী, ডিএ গেটিং সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী, এটার কি কোনো অবকাশ থাকে? আরও আসুন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একদম মামলা যখন প্রাথমিক স্তরে, তখন রাজ্য সরকার এস্টিমেটেড ইম্প্যাক্ট অন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার ইম্পিউন্ড অর্ডার, এই শিরোনামে যে তালিকা দিয়েছিলেন সেখানে দুটো ভাগে ভাগ করে দিয়েছিলেন। একটা টেবিল দিয়েছিলেন, 1 নম্বর দিয়েছিলেন 1/1/2006 থেকে 31/3/2008 পর্যন্ত দিতে কত খরচ হবে, এবং তারপরে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত দিতে কত খরচ হবে, 31/12/2015 পর্যন্ত। সেখানে 3 নম্বর কলমটা দেখবেন, সেখানে লেখা আছে ফর গ্র্যান্ট ইন এড এমপ্লয়িজ। এইটা কিন্তু 2022 সালের 28শে নভেম্বর মামলার প্রথম শুনানি হয়, তার পরের দিনের শুনানিতেই কিন্তু এই হিসেবটা রাজ্য সরকার দিয়ে দিয়েছিলেন। তাহলে আপনারা বলুন, আপনারা যারা মন্তব্য করছেন, তাহলে এই রাজ্য সরকার নিজে রাজ্য সরকারি কর্মচারীদের হিসেব দিয়েছেন, বলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কত খরচ, গ্র্যান্ট ইন এইড ইন এমপ্লয়িজদের জন্য কত খরচ, এবং উভয় ক্ষেত্রে পেনশনারদের জন্য কত খরচ। তাহলে আমরা আমাদের সিনিয়র আইনজীবীদের বলবো, আপনারা গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কথা বলুন। তারা আমাদের কথা শুনে বলবেন এবং নিজেদেরকে সুপ্রিম কোর্টের সামনে হাস্যাস্পদ করবেন। এটা কি আপনারা মনে করেন? সুপ্রিম কোর্টে মামলার রায় বেরোনোর আগে পর্যন্ত রাজ্য সরকার, মামলার রায় যেদিন বেরিয়েছে সেদিন পর্যন্ত, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যতদিন এই নতুন সরকার আসার পরে যে 92 পাতার কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছেন তার আগে পর্যন্ত গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই মামলার অন্তর্ভুক্ত বলে রাজ্য সরকার স্বয়ং সুপ্রিম কোর্টে স্বীকৃতি দিয়েছেন। এরপরে আমাদের কি আলাদা করে এটা বলার কোনো সুযোগ ছিল? যে 15 জন আমাদের প্রতিটা ভিডিওতে, এবং তাদের অনেকে পরিচয় দিচ্ছেন আমরা শিক্ষক, আমি জানি না কোন মেধার ভিত্তিতে আপনারা শিক্ষক হয়েছেন, তা আপনারা যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলুন যে আমি কোনো মিথ্যে বা অসত্য কথা বলছি কিনা। এবারে আসুন, যখন কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্য সরকারের জমা পড়ল তার 10 নম্বর পাতায় বর্তমান সরকার স্পষ্টভাবে জানালেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের
এই রায় কার্যকর করার আওতার বাইরে রাখুন। তারপরে আমরা যখনই সুযোগ পেয়েছি তখনই কিন্তু গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কথা, ওয়ার্ক চার্জ কর্মচারীদের কথা, ডেলি রেটেড কর্মচারীদের কথা, হোমগার্ড, এনভিএফ, সিভিল ডিফেন্স ইত্যাদি, ডিএ গেটিং সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের কথা আমরা কিন্তু বারবার তুলেছি। মালহোত্রা কমিটিতে গত 27শে এপ্রিল আমাদের সঙ্গে যে বৈঠক হয়, সেই বৈঠকে আমি নিজে বলেছি, অন্য সংগঠনের যে প্রতিনিধিরা উপস্থিত ছিল আপনারা জেনে নিতে পারেন, দীর্ঘ সময় আমি গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা, ওয়ার্ক চার্জ কর্মীরা, ডেলি রেটেড কর্মীরা, চুক্তিভিত্তিক সরকারি চুক্তিভিত্তিক কর্মী যারা ডিএর আওতায় আছেন তারা কেন এই মামলার আওতার অন্তর্ভুক্ত থেকে এই বকেয়া ডিএ পাওয়ার অধিকারী, সেটা আমি দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা করেছি ওই মালহোত্রা কমিটিতে, এবং লিখিতভাবে এফিডেভিট করে আমরা মালহোত্রা কমিটিতে যে জমা দিয়েছি সেখানেও কিন্তু সেই বক্তব্য একদম সুনির্দিষ্টভাবে লেখা আছে। এবারে আসুন, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হলো, সেই বৈঠকেও কিন্তু আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনস, ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী বা চুক্তিভিত্তিক সরকারি কর্মী যারা ডিএ পান তাদের কথা কিন্তু আমরা উল্লেখ করেছি স্পেসিফিক্যালি। 14ই আগস্ট মুখ্য সচিবের কাছে এই অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রভাত কুমার মিশ্র, তার কাছে আমরা যে ডেপুটেশন দিই, সেই ডেপুটেশনে আমরা আইটেম ওয়াইজ আলোচনা করেছি এবং এই আইটেম ওয়াইজ আলোচনার 5 নম্বর পয়েন্টে একদম সুনির্দিষ্টভাবে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত কর্মীদের বিষয়টি বলা রয়েছে এবং আমরা আলোচনাও করেছি। এখন বলবেন আপনারা 5 নম্বর পয়েন্টে নিয়ে গেলেন কেন? তার আগের যে পয়েন্টগুলো সেগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, প্রাইস ইন্ডেক্স নিয়ে এবং চতুর্থটা চুক্তিভিত্তিক, চতুর্থ এবং পঞ্চম 4 এবং 5 নম্বর পয়েন্টে আমরা সুনির্দিষ্টভাবে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনস, সরকারি চুক্তিভিত্তিক কর্মী যারা ডিএ পান, ডেলি রেটেড কর্মী এবং যারা ওয়ার্ক চার্জ কর্মী, তাদের কথাটা 4 এবং 5 নম্বর পয়েন্টে সুনির্দিষ্টভাবে বলেছি। তার আগের 3টে পয়েন্ট, মনিটরিং কমিটির বিরুদ্ধে আমাদের অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিয়ে আমাদের অভিযোগ লিপিবদ্ধ আছে। আপনারা নিশ্চয়ই মানবেন যে সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারে সুপ্রিম কোর্টে 18 তারিখ মামলা। আমরা এই মামলার আগে একটা রিটেন সাবমিশন আমরা সুপ্রিম কোর্টে জমা দিয়েছি 10 নম্বর পাতায়, 10 পাতার। সেই রিটেন সাবমিশনের 9 নম্বর পাতার 12 নম্বর আইটেমে আপনারা চলে যান। সেখানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে কি বলা আছে আমি পড়ছি। During the pendency of the instant proceedings, state gave estimate impact on the state government as per impugned order, and from that estimated impact status report it is evident that the state considered state government employee, grant in aid employees and pensioners and total estimated DA arrears was 41,770.95 crore. But in recent record of proceedings shows that
They did not yet consider grant in aid employee and dearness allowance getting contractual employees, daily rated employees on regular pay scale and work charge employees. The estimated area is less than that earlier estimated area which was handed over to the court. তাহলে 18 তারিখ এবং 19 তারিখ যদি বিস্তারিত শুনানির সুযোগ থাকতো, আমরা কিন্তু এই রিটেন সাবমিশনের উপর দাঁড়িয়েই শুনানিটা করতাম। কারণ সুপ্রিম কোর্টে লিখিতভাবে এক কথা বললাম আর মৌখিকভাবে আলাদা কথা বললাম, সেটা তো হয় না। যদি শুনানি না হয়, আমাদের বক্তব্যটা আগাম আমরা সুপ্রিম কোর্টে জানিয়ে রেখেছি। এরপরেও আপনারা যে কোনো ভিডিও হলেই এই জোনা 15 মানুষ যারা বেশিরভাগ যাদের শিক্ষক বলে পরিচয় দেন, তারা এই ধরনের মন্তব্য করাটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই মুহূর্তে আমরা ভয়ঙ্কর একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে সমস্ত কর্মচারীদের মধ্যে, সে গ্র্যান্ট ইন এইড হোক, সে ওয়ার্ক চার্জ হোক, সে রাজ্য সরকারি কর্মচারী হোক, সকলের মধ্যে একটা সার্বিক ঐক্য গড়ে তোলা দরকার। সেই জায়গায় আপনারা যদি বুঝে বা না বুঝে দিনের পর দিন এই ধরনের মন্তব্য করে যান, তাহলে কিন্তু সেটা সার্বিকভাবে কর্মচারী ঐক্যের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে, এটা ভাববেন। এবারে যে দুজন বারবার প্রতিটা ভিডিওতে বলেন আমরা গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশন আমাদের টাকায় আপনারা মামলা লড়েছেন, অথচ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নিজেদেরটা গুছিয়ে নিয়েছেন। আমরা যে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, এটা আমরা নিজেরা যেমন জানি। আমরা গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের যে কর্মী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মী সমাজ, তাদের মধ্যে আমাদের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা সম্পর্কে আমরা যথেষ্ট থেকে বেশি আস্থাশীল। দু একজন কি বলছেন তাদের আরোপিত দায় থাকতে পারে, কিন্তু উত্তরটা আমাদের দিতে হবে। 2022 সাল পর্যন্ত এই মামলা আমরা লড়েছি আমাদের সংগঠনের নিজস্ব অর্থে। আমরা কোনো কর্মচারী, কোনো সংগঠন কারোর থেকে 1 নয়া পয়সা অনুদান নিইনি। 2022 সালের পরে যখন সুপ্রিম কোর্টে মামলা এসেছে, আমাদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। আমরা সমাজ মাধ্যমে অর্থের জন্য, অনুদানের জন্য আবেদন করেছি। কম বেশি 10 লক্ষ থেকে বেশি, প্রায় 12 লক্ষ পেনশনার এবং কর্মচারী এই মামলার আওতায় রয়েছেন। তাদের মধ্যে যদি 1% 500 টাকা করে অনুদান দিতেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের আয় অনেক হয়ে যেত। 10% কর্মচারী যদি 100 টাকা করে দিতেন, বিপুল হয়ে যেত। সুপ্রিম কোর্টে আমরা অনুদানের জন্য আবেদন করার পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যা জমা হয়েছে তার সর্বোচ্চ অঙ্ক এখনো 1 কোটি ছাড়ায়নি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি খুব দুঃখের সঙ্গে এটা বলছি যে 12 লক্ষ সম্ভাব্য উপভোক্তা, কর্মচারী এবং পেনশনারদের মধ্যে একটা অতি সামান্য অংশ তারা আমাদের অনুদান দিয়েছেন, ধারাবাহিকভাবে অনুদান দিচ্ছেন, এবং তাদেরই এই অনুদান দেওয়ার ধারাবাহিকতায় আজকেও আমরা মামলাটা চালিয়ে নিয়ে যেতে পারছি। যদিও তাদের সংখ্যাটা খুবই কম, বারবার তারা দিচ্ছেন, এই সংখ্যাটা কিন্তু খুব বেশি বাড়ছে না। অর্থাৎ প্রত্যেকেই এই মামলার জন্য জয়টা চাইছেন, এই মামলার সুফল পেতে চাইছেন, কিন্তু আর্থিকভাবে এই মামলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ন্যূনতম অনুদান দেয়া প্রয়োজন, এই ভাবনাটুকু কিন্তু আসছে না। এবারে আমরা কোনো ক্রাউড ফান্ডিং করিনি, আমরা অন্য কোনোভাবে টাকা তুলিনি। আমাদের অনুদান নেয়ার এক এবং একমাত্র মাধ্যম রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক,
লালবাজার শাখা, সেখানে আমাদের সংগঠনের অ্যাকাউন্ট। এবার গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের যে কর্মীরা মনে করবেন আমাদের সংগঠনে ব্যাংক অ্যাকাউন্টে অনুদান দেওয়াটা ভুল হয়েছে, তারা আমার ফোন নাম্বারে ফোন করবেন। তাদের ব্যাংকে টাকা জমা দেওয়ার বা যে পদ্ধতিতেই জমা দেন তার প্রমাণ দেখালে সেই পুরো টাকা আমরা ফেরত দিয়ে দেবো। দয়া করে বারবার আপনারা এই কথাটা বলে সমগ্র গ্র্যান্ট ইন এইড কর্মী সমাজকে অসম্মানিত করবেন না। এই অধিকারটা আপনাদের কিন্তু কেউ দেয়নি। এবারে আসুন মূল বিষয়ে আসি। মামলার তো পক্ষ হচ্ছে সরকার, কর্মচারীরা এবং সুপ্রিম কোর্ট। সরকারের ভূমিকা কি? সরকার 100 দিন হয়ে গেছে, সরকারের অভিমুখ স্পষ্ট। এখনো অনেকেই সরকারের উপর আস্থা রাখছেন, কিন্তু আমরা সরকারের উপর আস্থা রাখার ন্যূনতম কোনো বিষয় আমরা দেখতে পাইনি। এটা আমাদের দেখার ভুল হতে পারে অথবা ঠিক হতে পারে, সময় বিচার করবে। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জনসভায় বলছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে আমরা কর্মচারীদের সমস্ত দিয়ে দিয়েছি বকেয়া। আগে সরকার কিছুটা দিয়ে গিয়েছিলেন, বাকিটা আমরা দিয়েছি 12,000 কোটি টাকায়, সমস্ত প্রায় সবাইকে দেওয়া হয়ে গেছে। আপনারা নিজেদের অভিজ্ঞতা থেকে দেখুন, ওয়ার্ক চার্জ সরকারি কর্মচারীদের মধ্যে ওয়ার্ক চার্জ কর্মচারীরা পাননি, ডিএ গেটিং চুক্তিভিত্তিক কর্মচারীরা পাননি, ডেলি রেটেড কর্মচারীরা পাননি। যে কর্মচারীরা 16 থেকে 19 পর্যন্ত একটা কিস্তি পেয়েছিলেন, প্রভিডেন্ট ফান্ডে ঢুকেছিল, আজও পাননি বাকিটা 8 থেকে 19। কেএমসি এলাকার পেনশনারদের বড় অংশ আজও পাননি। পশ্চিমবঙ্গের বাইরের ব্যাংক থেকে যারা পেনশন তোলেন তারা কেউ আজও পাননি। গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের একজন কর্মরত কর্মীও পাননি। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সবাইকে দেওয়া হয়ে গেছে, আগের সরকার কিছুটা দিয়ে গিয়েছিল, বাকিটা আমরা দিয়ে দিয়েছি, সব মিটে গেছে। কমপ্লায়েন্স রিপোর্টে রাজ্য সরকার অত্যন্ত সুনির্দিষ্টভাবে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই মামলার আওতার বাইরে রাখতে বলেছে। আমাদের একটা সবিনয় প্রশ্ন আমরা করেছিলাম এসিএস ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট প্রভাত কুমার মিশ্রের কাছে। তাকে আমরা বলেছিলাম, দেখুন এই মামলার রায়টা এই রোপা 2009-এর সময়কালের মধ্যে তাকে কেন্দ্র করে এর পরের কোনো রোপায় বা এর পরের কোনো পে কমিশনের সুপারিশের উপর এই রায়ের কিন্তু কোনো ভূমিকা নেই। হ্যাঁ, পরবর্তীকালে এ সংক্রান্ত কোনো মামলা হলে সেখানে রেফারেন্স হিসেবে অবশ্যই এই মামলার রায়কে ব্যবহার করা যাবে, কিন্তু এই মামলার রায় শুধুমাত্র রোপা 2009-এর বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফের ক্ষেত্রেই কার্যকর, তার বাইরে নয়। তাহলে আপনারা যদি গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসকে এই টাকাটা দেবেন, এটাই যদি আপনাদের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে সেটা আইনি অধিকার হিসেবে দিলে আপনাদের ক্ষতিটা কোথায়? মূল সমস্যাটা অর্থের, সেই অর্থটা আপনারা দেবেন বলছেন, তাহলে সেটা আইনি অধিকার হিসেবে আপনারা দিতে চাইছেন না কেন? উনি কিন্তু কোনো যুক্তিগ্রাহ্য উত্তর দিতে পারেননি। আজ পর্যন্ত আপনারা কোথাও শুনেছেন আজকে এই 100 দিনের বেশি সরকার ক্ষমতা এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব বা মাননীয় অর্থ সচিব প্রকাশ্যে বলছেন যে হ্যাঁ, ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী, চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী এবং গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই বকেয়া ডিএর টাকা এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত আমরা দিয়ে দেব? কোথাও দেখাতে পারবেন না। শুধু যখন সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে মৌখিকভাবে ওনারা বলছেন হ্যাঁ আমরা দিয়ে দেবো, কিন্তু দিয়ে দেওয়ার সপক্ষে আমরা কোনো রকম কার্যকর ব্যবস্থা দেখতে পাচ্ছি না। সব থেকে বড় কথা, কমপ্লায়েন্স রিপোর্টে এই সরকার চেয়েছেন, আগের সরকার 100% নিউট্রালাইজেশনের কথা বলে আমাদের কি সর্বনাশ করেছিলেন আপনারা জানেন। এই সরকার
আমাদের এসে ওই 100%-এর জায়গায় 85% নিউট্রালাইজেশনের কথা বলেছেন। অর্থাৎ তথাকথিত 100% নিউট্রালাইজেশনে আমাদের যা প্রাপ্য তার 57% কম আমরা পেয়েছিলাম, আর 85% নিউট্রালাইজেশনে তা আরও কম পাবো। এখানেই শেষ নয়। আগের সরকার বলেছিলেন 2026-এর ডিসেম্বরের মধ্যে তারা দেবেন, এই সরকার বলছেন 2028 সাল পর্যন্ত নিয়ে যাবে। তাহলে সরকারের সদিচ্ছার কোনো প্রদর্শন বা কর্মী বান্ধব কোনো নীতির প্রদর্শন কি আপনারা পাচ্ছেন? কাজেই আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, আমাদের আন্দোলন করে আইনি লড়াই করেই এই বকেয়া ডিএ আদায় করতে হবে। সরকার দেওয়ার মতো কোনো সদিচ্ছার জায়গায় নেই। এবারে আসি মহামান্য আদালতের ভূমিকা। আমরা 2016 সালে মামলা করেছি, আজকে 2026 সাল, 11তম বছরে মামলা পড়েছে। অসংখ্য পেনশনার, অসংখ্য কর্মরত কর্মী ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন, প্রয়াত হয়েছেন, এবং আরো বহু পেনশনার তারা মৃত্যুর দিন গুনছেন। প্রতিদিন আমরা খবর পাচ্ছি একজন না একজন পেনশনার তারা চলে যাচ্ছেন। আজও এই মামলার রায় কার্যকর হলো না, সরকার করলেন না। আপনাদের মনে আছে কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মাননীয় নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চ মামলাটার শুনানি শেষ করে রায় দেওয়ার সময় রায় না দিয়ে তারা চলে গেলেন, এবং নিশিতা মাত্রে বলেছিলেন যে আমার অবসর, আমি রায় দিয়ে যেতে পারছি না, পরের বেঞ্চ দু একটা শুনানি করেই রায় দিয়ে দেবে। কোন বিনিময় মূল্যে তিনি রায় দেননি আমি জানি না। আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে হবে, বুঝে নেব। কর্মচারীদের স্বার্থটাই আমার কাছে জরুরি, আদালতের সুনাম গাওয়াটা আমার কাছে জরুরি নয়। কেন তিনি শুনানি শেষ হয়ে যাওয়ার পরেও মামলার রায় দিয়ে গেলেন না আমি জানি না, তিনি অবসর নিলেন। এবং আমজাদ আলী, সরাসরি সর্দার আমজাদ আলী, আমাদের তৎকালীন আইনজীবী, নিশিতা মাত্রেকে এজলাসের মধ্যে বলেছিলেন যে আপনি আমার মক্কেলদের মিথ্যে কথা বলছেন এই এজলাসে প্রধান বিচারপতির চেয়ারে বসে। এই মামলা আবার প্রথম থেকে শুরু হবে। এই এতদিনের শুনানি, এতদিনের অবজারভেশন, এতদিনের বিভিন্ন নির্দেশ সব জলে চলে গেল। আমার মক্কেলকে আবার আপনি শূন্যে নামিয়ে দিলেন, এবং আমরা দেখেছিলাম পরবর্তীকালে নূতন বেঞ্চে যখন মামলা শুরু হলো শূন্য থেকে হলো। কেন আদালতে এইরকম কোনো নির্দিষ্ট নিয়ম থাকবে না যে অবসর নেওয়ার আগে গুরুত্বপূর্ণ মামলাগুলিতে রায় দিয়ে যেতে হবে, আর অথবা অবসর আসন্ন এরকম বিচারপতির এজলাসে গুরুত্বপূর্ণ মামলা দেওয়া হবে না? কেন বিচারপতিদের অবসরের জন্য মক্কেল ক্ষতিগ্রস্ত হবে? এবারে আসুন সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ ন্যায়ালয় 28 নভেম্বর প্রথম শুনানি হলো, তারপরে দ্বিতীয় শুনানিতেই মাননীয় বিচারপতিরা বললেন যে রায় হয়েছে 2018 সালে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিআরএস রিলিফ দিতে হবে। তাহলে আপনারা আজকে এত বছর পরে এসএলপি দাখিল করেছেন কেন সেই রায় খারিজের দাবিতে? এবং আপনারা সেই হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে, মানে রাজ্য সরকারকে বললেন রিভিউ পিটিশন করে এই রায়কে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। তাহলে এতদিন পরে এসএলপি কেন? আমার বিনীত প্রশ্ন, আইনের অত কচকচি আমি জানি না। মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যখন বললেন পর্যবেক্ষণে, তারা মনে করলেন যে 2018 সালে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এটা মান্যতা পেয়ে গেছে, লিগ্যালিটি পেয়ে গেছে, এবং এতদিন পরে এসএলপি দাখিল করার কোনো যুক্তি নেই, আইনগ্রাহ্যতা নেই। তখন তারপরে কেন মামলা চলল? মামলার দ্বিতীয় শুনানি তো মামলা এসএলপি খারিজ হয়ে যাওয়ার কথা ছিল। আজকে 2026 সাল, এখনো আমার বলতে দ্বিধা নেই যে অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে মামলাটা না গেলে ইন্টারিম অর্ডার হতো না, মামলা ওই তারিখ পে তারিখ সংস্কৃতিতেই চলতে থাকতো। নিশ্চয়ই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আবার অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে এই মামলা না গেলে
তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে ধারাবাহিক শুনানি করে এই মামলার রায় না দিলে এই মামলার রায় পেতে আরও কত বছর অপেক্ষা করতে হতো আমি জানি না। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু একথা বলতে আমার কোনো দ্বিধা নেই। 5ই ফেব্রুয়ারি 2026 রায় হওয়ার পরে সরকার এই রায় কার্যকর করলেন না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। আমরা কন্টেম্প পিটিশন করেছি, তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট যেন কেমন মিইয়ে গেলেন এবং এই রায় কার্যকর না করার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো কঠোর অবস্থান নিলেন না। এবং অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো কঠোর ব্যবস্থা রাজ্য সরকারের বিরুদ্ধে নেবেন না, অর্থ সচিব মুখ্য সচিবের বিরুদ্ধে রুল জারি হবে না, তাদের গ্রেপ্তারি তাদের বিরুদ্ধে হবে না, ততদিন পর্যন্ত রাজ্য সরকার আইনি ফাঁকফোকর খুঁজে এইভাবে মামলার রায় কার্যকর করাটাকে দীর্ঘায়িত করে যাবে। কেন? এ তো সোজা হিসেব। রায় তো আমি দিইনি, রায় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিআরনেস রিলিফ 15ই মের মধ্যে সকলকে দিয়ে দিতে হবে। সোজা বাংলা সেই রায় সরকার মানেনি। তাহলে কেন কন্টেম্প পিটিশন নিয়ে মাননীয় মহামান্য আদালত কঠোর হলেন না? ভুগছি তো আমরা। গত 18 এবং 19 তারিখ কেন শুনানি হলো, কি জন্য করলেন আমি জানি না, আমি অন্তত বুঝতে পারি। আদালতে উঠল, আমাদের আইনজীবী তোলেননি। আমাদের এই 10 পাতার সাবমিশনেও আপনি কোথাও পাবেন না যে জিপিএফ এ টাকা ঢুকিয়ে দেওয়ার ব্যাপার। কারণ 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী সুনির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন যে 6 মাসের মধ্যে এই লক ইন পিরিয়ড তুলে নেওয়া হবে। তারপরে এই বিষয়টি উত্থাপন করে আদালতে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমাদের ছিল না। সেটা আমাদের এই 10 পাতার সাবমিশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাতে কোনো রকম দ্বিধা দ্বন্দ্বের জায়গা নেই, এই সাবমিশনে আপনারা বুঝতে পারবেন। কিন্তু একজন আইনজীবী তুললেন, করুণানন্দী, তাকে অন্য সিনিয়র আইনজীবীরা বারণ করেছিলেন, কিন্তু তিনি শুনলেন না, তুললেন। তা মাননীয় বিচারপতি পি কে মিশ্র কি বললেন? আমরা তো রায় কোথাও বলিনি। তো পর্যবেক্ষণে এসব বড় বড় কথা বলার কি মানে আছে? আপনারা তো ডিরেকশন দিলেন না যে আমরা যখন রায় বলিনি তখন প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে রাখা যাবে না, ইমিডিয়েট তুমি লক ইন পিরিয়ড খুলে তাদের নগদে দিয়ে দাও, তা তো দিলেন না। তাহলে মুখে পর্যবেক্ষণ হিসেবে, খবরের কাগজে লেখা হিসেবে ওটার জন্য এইসব কথা বলে লাভ কি? সুপ্রিম কোর্ট কি করলেন এই দুদিনে? আমি যেটা বুঝেছি, ওই মালহোত্রা কমিটিতে আপনারা যান আর 4 সপ্তাহ 8 সপ্তাহ পরে আবার মামলা শোনান। এই মালহোত্রা কমিটি তো যত রাজ্যের গন্ডগোল পাকানোর মূলে। তারা একের পর এক বৈঠক রাজ্য সরকারের সঙ্গে করেছেন, আমাদের সঙ্গে করেননি। আমাদের সঙ্গে নিয়ে বৈঠক করলে এই অনাবশ্যক বহুমাত্রিক জটিলতা তৈরি হতেই পারত না। তারা প্রত্যেকে, মালহোত্রা কমিটির প্রত্যেকজন সদস্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিআরনেস রিলিফ পান। তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জানেন না? তারা কিভাবে স্টেট বেস সিপিআই কে মান্যতা দিয়ে রাজ্য সরকারকে এই হিসেব করতে অনুমোদন দিলেন? তো মালহোত্রা কমিটির কাছে গিয়ে আমরা কি বলবো, তাদের আমাদের নাম দাও। অর্থাৎ এই দুদিন সুপ্রিম কোর্টে কার্যত কিচ্ছু হলো না, কিন্তু তারা কোনো ডিরেকশন দিলেন না। খুব দুর্ভাগ্যের সঙ্গে বলছি যে সুপ্রিম কোর্টকে বিবেচনা করতে হবে যে তারা সর্বোচ্চ আদালত, এবং আমরা যারা মামলা লড়ছি তারা নিচের তলার কর্মচারীদের প্রতিনিধিত্ব করি। এই মামলার রায়ে যারা সব থেকে বেশি উপকৃত হবেন, যারা প্রিভিলেজড ক্লাস, WBCS অফিসার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, তারপরে সেই ল্যান্ড ডিফেন্স অফিসার, ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি সার্ভিসের অফিসার, যারা বড় বড় অফিসার, যারা জয়েন্ট ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ওই সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তারপরে চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বা যারা WBCS থেকে নমিনেটেড IAS হয়েছেন, তারাই কিন্তু বিপুল পরিমাণে অর্থ পেয়েছেন বা পাবেন। তাদের মধ্যে অতি সামান্য একটা অংশ আমাদের এই একেবারে বিচ্ছিন্ন ব্যতিক্রম হিসেবে আমাদের এই অ্যাকাউন্টে অনুদান দিয়েছেন, বাকিরা তো দেননি। তারা তো মুহূর্তে এই লাভটা তুলেছেন। তা সেই নিচের তলার কর্মচারীদের
অনুদানের অর্থে আমাদের মামলা চালাতে হয়, মহামান্য সুপ্রিম কোর্ট কবে বুঝবেন? আমরা দিল্লি যাচ্ছি, গিয়ে শুনছি মামলা বেঞ্চ স্ট্যান্ড ক্যান্সেল, একদিন নয়, দিনের পর দিন। আমরা দিল্লি যাচ্ছি, গিয়ে পৌঁছচ্ছি, শুনছি মালহোত্রা কমিটির বৈঠক স্ট্যান্ড ক্যান্সেল, ফিরে আসছি। মহামান্য সুপ্রিম কোর্টকে ভাবতে হবে। মালহোত্রা কমিটিতে পাঠিয়ে দিয়েছেন এবং আমি সেদিন 18 তারিখে প্রাথমিক প্রতিক্রিয়াতেই বলেছিলাম যে দীর্ঘ থেকে দীর্ঘায়িত হলো মামলা এবং সুপ্রিম কোর্ট মামলাটাকে আরও বিলম্বিত করে দিলেন। আমাদের কিছু করার নেই, সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট। আমি জানি না এই মামলায় এই রায় কার্যকর করতে আরও কত বছর সময় লাগবে, আমি জানি না। একটা বিষয় বলবো, এক আইনজীবী সম্পর্কে অভিযোগ উঠেছে, করুণা নন্দী, মাননীয় করুণা নন্দী। আচ্ছা, আপনারা কি জানেন যে এই যে স্টেট বেসড সিপিআই, এই শাকের ক্ষেত্রটা রাজ্য সরকারকে কে দেখিয়েছিল? এই আইনজীবী করুণা নন্দী। তিনি সুপ্রিম কোর্টে কেরলের উদাহরণ টেনে বলেছিলেন যে রাজ্যের এরকম স্টেট বেসড একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স থাকা তো দরকার, এবং তার মন্তব্যটা সুপ্রিম কোর্ট তার সওয়াল গ্রহণ করেননি। আমাদের অন্যান্য সমস্ত সংগঠনের আইনজীবীরা তার এই বক্তব্যের বিরোধিতা করে মাননীয় বিচারপতিদের এটা বোঝাতে পেরেছিলেন যে না, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সই হচ্ছে ডিএ দেওয়ার সূচক হওয়া প্রয়োজন, কিন্তু রাজ্য সরকার সেটা লুফে নিতে অস্বীকার করেননি। এখন মুশকিল হচ্ছে কি জানেন, আমরা দেখবেন সর্দার আমজাদ আলী, তারপরে বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, রহিম রহুম, আলী রহিম, শেখর কুমার, হ্যাঁ, এই সব আইনজীবীদের আমরা কিন্তু ধারাবাহিকভাবে লিখেছি। আমরা আইনজীবীর পরিবর্তন করিনি, কারণ এই রকম একটা গুরুত্বপূর্ণ, জটিল এবং লক্ষ লক্ষ কর্মচারীর স্বার্থ যেখানে জড়িয়ে, সেখানে হুটহাট করে আইনজীবী চেঞ্জ করলে নতুন আইনজীবী এসে মামলার কিচ্ছু বুঝতে পারবেন না, তিনি যত মেধাবী হন। আমরা চেঞ্জ করিনি, কিন্তু মামলার কিছু না বুঝে এই যে স্টেট বেসড সিপিআই পথে এর দায়টা কে নেবে? এবং এখন শুনছি যারা তাকে নিয়োগ করেছিলেন ইউনিটি ফোরাম, তিনি তাদের আইনজীবীই নন। কিন্তু মজার ব্যাপার, সুপ্রিম কোর্টে একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, তিনি লড়ছেন এবং ওদিন 18 তারিখ অন্য সমস্ত সংগঠনের সিনিয়র অ্যাডভোকেটরা বলেছিলেন যে জিপিএফ এর বিষয়টা তোলার দরকার নেই, উনি আগাম তুলে দিলেন। যারা আইনজীবী নিয়োগ, উনি তো বিনা পয়সায় লড়ছেন না, তাহলে ওনাকে তো কেউ না কেউ টাকা দিচ্ছে। এখানে আমার দুটো প্রশ্ন। এক নম্বর, যারা এই আইনজীবীকে ফান্ডিং করে নিয়োগ করছেন, তারা কি আদৌ কর্মচারী স্বার্থের কথা ভাবছেন? সেদিনকে ওই 18 তারিখে ওই জিপিএফ এর প্রসঙ্গটা না উঠলে আমরা অন্তত কিছুটা সময় তো পেতাম, যখন গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশন বা অন্যান্য যারা পাননি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা উপস্থাপিত করতে পারছি। দ্বিতীয়ত, আরেকটি প্রশ্ন আমার মহামান্য আদালতের কাছে, আপনারা সংগ্রামী যৌথ মঞ্চকে মামলায় যুক্ত হতে দিলেন না, বললেন উই উইল নট অ্যালাউ এনি ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন বাট ইউ মে আর্গু অ্যান্ড অ্যাসিস্ট দ্য কোর্ট। ঠিক আছে, তাহলে আজকে যে ইউনিটি ফোরামের আইনজীবী ছিলেন এই করুণা নন্দী, তারা লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানিয়েছেন উনি আমাদের আইনজীবী নন। তাহলে কার আইনজীবী হিসেবে লড়ছেন? তিনি এই মামলায় ঢুকলেন কি করে? এবং তার আচরণের দায় আমাদের উপরে এসে বর্তাবে কেন? কর্মচারীদের বলবো, আপনারা হতাশ হবেন না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব, শেষ দিন পর্যন্ত থাকব। আপনাদের এই হকের টাকা আপনারা পাবেন, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।